নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলের নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। যথারীতি আজকের ভেলোরে আমার 9 দিন। তো এই এক সপ্তাহে অনেক দৌড়াদৌড়ি, হসপিটাল, তারপর টেস্ট, সব কিছুই করে আমি একদম ক্লান্ত। এখন আমি রেস্টে রয়েছি গতকাল থেকে। আপাতত হসপিটালের ওটির আগে যে প্রসিডিওরগুলো সেগুলো আমি সবটাই কমপ্লিট করে ফেলেছি। এখন শুধু অপেক্ষা ডাক্তার দেখানো আর ওটির ডেটটা পাওয়া, যদি রিপোর্ট সব ঠিক থাকে। আর এমনি সকালবেলা আমার ঘুম ভেঙে যায়, যেহেতু এখানেও যথারীতি ঘুমটাই ভেঙে যাচ্ছে। এখন গৌতম, মা, মেয়ে সবাই ঘুমাচ্ছে। আর আমার রোজ সকালবেলা ঘুম ভেঙে গেলে আমি এই ব্যালকনির কাছে চলে আসি। এইখান থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচের যে মানুষগুলো চলাফেরা করে, সবার যাতায়াত, সবার অ্যাক্টিভিটি আমি এখান থেকে নোটিস করি। আমার বেশ ভালো লাগে এখান থেকে সবটা দেখতে। আর এখানে যা অতিরিক্ত গরম, আমার আর গৌতমের কথা যদি বলি তাহলে কিছু করার নেই। যেহেতু ট্রিটমেন্ট করতে এসেছি, গরমটা ভুলে গিয়ে আগে ট্রিটমেন্টের দিকেই আমাদের মানে নজরটা রাখতে হবে। তার জন্য আর সেটা প্রকাশ করতে পারছি না। কিন্তু মা এবং মেয়ে ভীষণ কষ্ট পাচ্ছে, ওরা মুখে বলছে না, কিন্তু এই গরমটা ভীষণ কষ্ট পাচ্ছে। তাই ভোরের দিকটা ঠিক ঠান্ডা হয়ে যায়, মানে সারাদিন এতটাই গরম থাকে, রুমগুলো বলার মতো নয়। ঠিক ভোরের দিকটা একটু রুম ঠান্ডা হয়ে যায়। এই একদম আমাদের যে রুমে থাকি, রুমের গেটটা খুলে এবার থাকছি, নাহলে এত গরম বলার মতো নয়। তো ভোরের দিকটা একটু ঠান্ডা হয়ে যেতে বেশ, তখন বেশ আরামদায়ক লাগে, তখন বেশ ঘুমটা পায়। আর আমার তখনই ঘুমটা ভেঙে যায়। তো এখন ওরা ঘুমাচ্ছে, আমি যথারীতি ঘন্টাখানেক হয়েই গেছে এখানে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার মানুষজনকে দেখছি, কেউ হসপিটালে যাচ্ছে, কেউ বাজারে যাচ্ছে, কেউ দোকানে যাচ্ছে। এইসবই দেখে কাটাই সময়, আর কিছু করার নেই। এখন তো এই যে 4-5টা দিন এইভাবেই কাটবে, কোনো কাজবাজ নেই, শুধু হোটেলে বসে খাওয়া আর টাকা অপচয় করা। এই হোটেলের রুমের ভাড়া বলো আর বসে বসে খাওয়ার খরচা বলো, এইগুলো ভীষণ গায়ে লাগে, আর কিছু নয়। সকালের চা খেয়ে এখন যাচ্ছি গৌতমবাবুর সাথে বাজারে। তো কথা ছিল আজকে সকাল সকাল গৌতমবাবু আমার সাথে বাজারে যাবে। তো যথারীতি গৌতমবাবুর ঘুম ভাঙতে দেরি হয়েছে, কারণ চারিদিকে রোদ উঠে গেছে। আমি বলছি আর যাবো না, কিন্তু উনি শুনবে না। ছাতা যেহেতু কেনা হয়েছে, ছাতা মাথায় দিয়েই রোদে আমাকে যেতে হবে। মানে এইখান থেকে আমি নাইজেরিয়ান হয়ে, একই কালো মানুষ, আর এই রোদের তাপে আমি নাইজেরিয়ান হয়ে কলকাতায় ফিরবো, ওটাই চাই। ও ফর্সা থাকবে, আমি কালো হয়ে থাকবো। এইখানে আসার পর থেকে তোমাদের গৌতম একদম পাগল হয়ে গেছে, মনে হচ্ছে এই তাপে, সূর্যের তাপে ভাঁট বকছে, সাংঘাতিক গরম। আর রাস্তায় সেরম ভিড়, আর বাজারের ভিতর বিশেষ করে। তো কিছুই নিয়ে আসিনি, শুধু এনেছি পাউরুটি, কলা আর একটু সবজি, ঢ্যাঁড়স আর পটল, ব্যাস। ঢ্যাঁড়স, পটল, এই পাউরুটি, কলা। একজন এসেই এইখানে এত ঠান্ডা বরফ, এসেই আগে জামা খুলে দেবে। এখানে এত ঠান্ডা বরফ, কলকাতায় নাকি বেশি গরম। হ্যাঁ, তুমি তো জঙ্গলে থাকার লোক তুমি। হ্যাঁ, নীতি। রোদে মা আবার বাজারে গেছিল, গিয়ে আম কিনে এনেছে, আবার আম কিনে এনেছে মা। এটা অন্য একজনের কাছ থেকে এনেছে আম, পাকা আম। আর একটা 2 কেজি সাইজের তরমুজ কিনে এনেছে মা। দেখা যাক এই আমটা কেমন, এটা ছোট করে কেটে খেয়ে দেখো। আগের দিন তো আমরা এনে ঠকে গেছিলাম, পুরো মল্লিকা বলে একদম ঠকিয়ে দিয়েছিল আমাদের। কি মনে হচ্ছে, ভালো হবে মনে হচ্ছে? দেখেছো, আমি বললাম না, এটা ঠকাবার মাস্টার। এরা মানুষ ঠকিয়ে বিজনেস করে, বলেছে চিনির মতো মিষ্টি, আর পুরো টক আম দিয়ে দিয়েছে মাকে। আমরা শুধু ঠকতে এসেছি এইখানে। আমাদের যে এই আমটার গন্ধটা আবার বেশ সুন্দর, ঠিক হিমসাগরের আমের গন্ধ পুরো। আমটা খেতে ভালো, টক, কিন্তু এত সুন্দর একটা সেন্ট রয়েছে আমটার, ভালো লাগছে, কিন্তু খুব টক। এটা বিট নুন দিলে ভালো লাগবে। কিন্তু সে ম্যাঙ্গো ফুটিতে যে ধরনের গন্ধ হয় না, পুরো সেই ধরনের গন্ধ লাগছে আমটার মধ্যে। যাই হোক, সেই ঠকলাম আমরা। এইখানে শুধু ট্রিটমেন্টটাই ভালো, এখানকার মানুষজন খুব খারাপ, খুব খারাপ, একদম ভালো নয়।
তোমাদের গৌতম দা রান্না বান্নার জোগাড় করছে। আজকে বেশি কিছু রান্না হবে না, আজকের হবে ডাল, আলু সিদ্ধ, ঢ্যাঁড়স ভাজা, পাঁপড় পাঁপড় এইসব হবে। মাছের বাজারে গেছিলাম কিন্তু ইচ্ছা করলো না আর মাছ নিতে। এই একই মাছ, এমনি কাটাপোনা আমার ভালো লাগে না। বাজার থেকে ঘুরে এসে আমার শরীরটা ভালো লাগছিল না, শুয়ে পড়েছিলাম। এদিকে তোমাদের গৌতমদা রান্না বান্না পুরো কমপ্লিট, একাই সব কিছু করে নিয়েছে। ঢ্যাঁড়স ভাজা, ভাত, ডাল, কড়াটা কি ধুই নেবো? আলু সিদ্ধ মাখছি। আজকে গৌতম বাবুকে আমি আর হেল্প করে দিতে পারিনি, ঘুমাচ্ছিলাম। বাবু রান্না করেছে, আমার আলু সিদ্ধ মেখে একটু হেল্প করে দিচ্ছি। এখন পাঁপড় পোড়ানো হচ্ছে। অত উপর নিচ করলে হয় নাকি বোকা? এক পিঠ করে করতে হবে তো। যেটা কোনোদিন করেনি সেটা করছে, পাঁপড়গুলো পোড়াবে এবার। ও শিখতে হবে, শেখো। বুড়ো বয়সে পাঁপড় পোড়ানো শিখবে। না না না, আমার করে খাওয়াতে হবে না। এই তুমি করে খাওয়াচ্ছ এই অনেক। এই আমি একদম কি বলবো, নতমস্তক। প্রতি শুক্রবার করে এখানে পূজা হয়, সপ্তাহে একটা দিন। আর আজকে যেহেতু শুক্রবার, ওই হোটেলে পূজা হচ্ছে, এইদিকে ধুনো দেওয়া হচ্ছে সন্ধ্যাবেলায় পুরো। শুক্রবারের প্রসাদ নিয়ে দাদা চলে এসেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আজকের একদম সকাল থেকেই মুডটা অফ, তো ভিডিও করতে একদমই ইচ্ছা করছে না। কিন্তু ভিডিওগুলো না করলে তোমরা আমার আপডেট পাবে না। তোমরা সবাই আমার জন্য অনেক চিন্তা করছো, অনেক মেসেজ করছো কমেন্টসের মাধ্যমে। তো সেই অনুযায়ী তার জন্য টুকিটাকি একটু ভিডিও আমাকে করতেই লাগছে। তো একদম মুড অফ হওয়ার কারণ, একে তো সার্জারির একটা ব্যাপার, একটা টেনশান রয়েছে। ধরো এখনও আমরা সার্জারির ডেট পাইনি, আদৌ এত রিপোর্ট হয়েছে, রিপোর্টে কি বেরোবে, তারপর সার্জারিটা কি হবে। গত বছর জুলাই মাসে তো দেখেছিলে কীভাবে সার্জারির আগের দিন সার্জারিটা ক্যান্সেল হয়ে গেছিলো, এতটাই আমার কপাল খারাপ। তো সেই সব নিয়ে একটা টেনশান চলছে। আর একটা সার্জারি যার হয় তার মধ্যে তো একটা আলাদা টেনশান থাকে। যতই আমি সাহসী হই, যতই যা করিনি না কেন, ভিতরটা একটা টেনশান চলতেই থাকে। তার মধ্যে সবথেকে বড় ব্যাপার যেটা, এবার যেন কোথাও একটা আমার একটা বাজেটের চিন্তা হচ্ছে। তোমাদের গৌতম দা আমাকে বিন্দুমাত্র টেনশন দেয় না। এই এতবার যে আমি ভেলোরে এসেছি, আমাদের মতো নিম্ন মধ্যবিত্তদের এইখানে এসে ট্রিটমেন্ট করানো কিন্তু খুবই খরচা সাপেক্ষ ব্যাপার। কিন্তু তাও তোমাদের গৌতম দা আমাকে এখান থেকে ট্রিটমেন্ট করাচ্ছে, একটা ভালো হোটেলে রাখে এবং ভালোভাবেই রেখে আমাকে ট্রিটমেন্ট করাচ্ছে, কোনো কম্প্রোমাইজ করে না, এসি ট্রেনেই নিয়ে আসে, এরম একটা ব্যাপার। এবারও যেমন ওটি করতে আসার আগে আমি বারবার বললাম যে ওটিতে 1,00,000 1.5 লাখ থেকে 1,80,000 চেয়েছে, হোটেল ভাড়া সব কিছু মিলিয়ে তুমি কতটা কী করে নিতে পারবে, আদৌ টাকার জোগাড় হয়েছে কিনা। ও কিছুই আমার সাথে শেয়ার করেনি, শুধু বললো তোমাকে সুস্থ করাতে নিয়েছে, তুমি চলো, তুমি সুস্থ হয়ে বাড়ি ফিরবে, এবার টেনশন করবে। এবার কোথাও যেন একটা আমার টেনশন শুরু হয়ে যাচ্ছে টাকা পয়সার ব্যাপারে। ও আমাকে কিছু বলছে না ঠিকই, তা আমার টেনশন শুরু হয়ে যাচ্ছে। এই যে 9 দিনের মধ্যে আমি হয়তো 2 দিন ডাক্তার দেখেছি আর 2 দিন টেস্টের জন্যে, বাকি দিনগুলো কিন্তু আমি হোটেল রুমে বসে আছি, আর অন্য কোনো কাজ নেই। এখনও কত দিন যে হোটেলে বসে থাকতে হবে, যতদিন না ওটির ডেট পাচ্ছি। ওটির পরেও ধরো হসপিটাল থেকে আসার পর 1 সপ্তাহ মতো হোটেলে, এগুলো তো বেকার না। এইগুলোর জন্য পার ডে আমার হোটেল ভাড়া 900 টাকা, যথেষ্ট বেশি। পার ডে গলা কেন কি জানি, হয়তো ওয়েদারের জন্য আমার গলাটা ভীষণ কষ্ট হচ্ছে, খুব ফুসফুস করছে। তো পার ডে 900 টাকা। এখানকার মানে বাসনের ভাড়া, গ্যাস আকাশ ছোঁয়া দাম, জিনিসপত্রর প্রচুর দাম এখানে, প্রচুর। মানে তাও তো গৌতম বলছে সার্জারির পর এসি রুম নেবে আমার কথা ভেবে, কিন্তু আমি বলে দিয়েছি একদমই না, কোনো এসি রুম নিতে হবে না। আমি তো বুঝতে পারছি বাজেটটা কী দাঁড়াচ্ছে। ডাক্তার ওটিতে চেয়েছে 1.5 লাখ থেকে 1,80,000, সেখানে আমার অলরেডি 20,000 টাকা টেস্ট হয়ে 20,000 টাকা খরচা হয়ে গেলো হসপিটালে। তো এইখানেই হয়ে গেল, তুমি যদি 1,80,000 হয়, এখানেই হয়ে গেল 2 লাখ। তারপর হোটেলে পার ডে যদি 900 টাকা ভাড়া হয়, তোমাদের সামনে হিসাব থাকবে। আমি যদি 20 দিন থাকি তো এখানে কত টাকা হয়ে যাচ্ছে।
তো এখন অবধি মানে এই সব টেনশন আমার স্টার্ট হয়ে গেছে। প্রত্যেকটা জিনিসের আগুন ছোঁয়া দাম, গ্যাসের দাম, জিনিসপত্রের দাম, খাবো কি 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 করবো, আমার একটা ফালতু টেনশন চলে এসেছে। আমি জানি গৌতম এগুলো জানতে পারলে ভীষণ রাগ করবে, এখন গৌতম একটু বাইরের দিকে গেছে, কিন্তু জানি না আমার কোনোবার এটা হয় না, এবার এই টেনশনগুলো স্টার্ট হচ্ছে। তারপরে সবথেকে আরও বেশি টেনশন করছি আমার মেয়েটার জন্য। আমার মেয়েটাকে গিয়ে একটা কলেজে ভর্তি করতে হবে, আর 12-এর পর ও একটা আলাদা লাইনে যাবে, হয়তো একটা আলাদা কিছু পড়ার চিন্তা ভাবনা করেছে। সেইখানে যদি মেয়ের কম্প্রোমাইজ করতে হয়, এখন যা পরিস্থিতি আমার মনে হচ্ছে সেখানে কম্প্রোমাইজ করতে হবে। খুব আশা ছিল, তখন তো জানি না এত রোগ অসুখ বিসুখ ধরা পড়বে যে মেয়েকে ব্যাঙ্গালোরে পাঠাবো পড়াবো, সে তো আশা ভেলোরে যেদিন থেকে আসা শুরু করেছি সে আশা চলে গেছে। তারপরেও কোথাও একটা ভেবেছিলাম যে মেয়েটাকে একটা আমার মেয়ে যথেষ্ট ভালো স্টুডেন্ট, তোমাদের তো আগেও শেয়ার করেছি, হ্যাঁ, প্রত্যেকবার ফার্স্ট হয়ে এসেছে। সেই বাচ্চাকে যে আমি ব্যাকিং দেবো সেটুকু, আমি ফিরে যে মেয়ের পিছনে টাকা ইনভেস্ট করে একটা ভালো কিছু করার জন্য, পড়াশোনা করার জন্য যে ইনভেস্ট করব, সেটুকু আর আমাদের ক্ষমতা নেই। কোথাও যেন এইটা আমাকে ভীষণ একটা অপরাধী বোধ দিচ্ছে আমার মনের মধ্যে। মানে হয়তো সবটাই আমার জন্য, মাঝে মাঝে মনে করি যদি হয়তো আমি না থাকতাম, হয়তো এরা বাবা মেয়ে অনেক ভালো থাকতো। যখন কলকাতায় আমার ভুল সার্জারিটা হয়েছিল, প্রায় মৃতপ্রায় অবস্থায় চলে গেছিলাম, সেখান থেকে বেঁচে এসেছি, তখন হয়তো মরে গেলেই ভালো হতো। তাহলে হয়তো আজকের এই দিনগুলো এরা সাফার করতো না। তখন হয়তো কণিকের কষ্ট হতো ঠিকই, আজকে যা অবস্থা, গৌতম যা ইনকাম করছে সবটাই ওর আমার পিছনে চলে যাচ্ছে। একটা ভবিষ্যতের সঞ্চয় বলে কিচ্ছু রাখতে পারছে না, তার মধ্যে ধার দেনা হয়ে যাচ্ছে, তার মধ্যে মেয়ের একটা পড়াশোনা, সেটা হয়তো আমার জন্য কোনো একটা কারণে আটকে যাচ্ছে বা আটকে পড়বে। মানে ওভারঅল আমি জানি না কি করব। একবার মাঝে মাঝে ভাবছি যে যেন সার্জারিটা না করে কলকাতায় চলে যাই। এখন আমার সত্যি মন থেকে বলছি, আমার মনে হচ্ছে সার্জারিটা না করে কলকাতায় চলে যাই, থাক হার্নিয়াটা নিয়ে যে কটা দিন বেঁচে থাকবো, তারপর যা হবে হবে। অ্যাটলিস্ট মেয়েটাকে একটুখানি ভালো জায়গায় পড়াই, মেয়েটাকে একটু নিজের পায়ে দাঁড় করাই, গৌতম একটু যেন টেনশন ফ্রি থাকে। মানে কী করবো আমি বুঝতে পারছি না। মানে কী পড়ছে, মেয়ের পড়াশোনা ভাববো না মানে আমার সংসারটাকে ভালো রাখার কথা ভাববো, না নিজেকে ভালো রাখার কথা ভাববো, কোনটা ঠিক বলো তো? তোমরা একটু আমাকে বলো তো, আমি এখন কী চিন্তা করব? আমি বুঝতেই পারছি না যে কোনটা নিয়ে চিন্তা করব। নিজের শরীরকে নিয়ে, না নিজের মেয়েটার ভবিষ্যৎ নিয়ে, না গৌতমকে একটু, যাতে একটু গৌতম একটু ভালো থাকে তার জন্যে। মানে আমি কিচ্ছু ভেবে পাচ্ছি না, ভীষণ একটা ডামাডোলের মধ্যে রয়েছি। একদম মন ফোন আমার ভীষণ খারাপ, যতদিন যাচ্ছে আরও যেন আষ্টে পৃষ্ঠে একদম জড়িয়ে যাচ্ছে এর মধ্যে। তো দেখা যাক কী করা যায়। যতদূর তোমাদের গৌতমদা চলে এসেছে, দেখা যাক এই বাধা পেরিয়ে কিভাবে আমরা উদরাই, আমি আর গৌতম। এটা একটা বড় আমাদের হয়ে দাঁড়িয়েছে। জানি না, এবার সার্জারি খরচাটাও অনেকটাই বেশি, সেটাও একটা চিন্তার কারণ। জানি না কি হবে, সবটাই ভগবান হয়তো ভেবে রেখেছে সেটাই হবে। চিন্তা করাটা আমার বেকার, যেটা গৌতম সবসময় বলে, বেকার চিন্তা করছো, যা হওয়ার সেটাই হবে। আর সেটা হয়েও আসছে, চিন্তা আমি বেকারই করি, কিন্তু তাও কোথাও যেন একটা চিন্তা চলে আসছে। দেখা যাক কি হয়। তো এখন রাতের খাবারের একটু ব্যবস্থা করি। সকালের ভাত রয়েছে, আর সকালে তো বেশি কিছু রান্না হয়নি, ঢ্যাঁড়স ভাজা, আলু সিদ্ধ, পাঁপড় পুড়িয়ে নিয়েছিলাম, একটু ডাল হয়েছিল। এখন ওই বেঁচে আছে যে ভাতটাকে, ওইটাকেই ভাবছি একটু সবজি টবজি দিয়ে ওই ভাত ভাজা মতো একটু করে নেব। তো দেখা যাক। আমি কাটছি তোমাদের গৌতমদা এসেই বলছে আমি কেটে দেবো। তো চলো, পরে আবার আসছি। সবজি সব কেটে নিয়েছি, বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব নিয়ে নিয়েছি, সাথে ডিম। রাতের রান্নার দায়িত্ব আমার উপর পড়েছে। গৌতমবাবু সবসময় করছে, এটা আমি পারি না। হ্যাঁ, গৌতমবাবু সবসময় করছে, একটু আমার না করাটাও ঠিক নয়। সার্জারির পর তো রেস্ট নেই, এখন একটু করছি তাই। আমাদের রাতের খাবার রেডি, তো গরম গরম ঝটপট খেয়ে নিই। আর ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো, বাই।